আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি আইসিটি নিয়ে কথা বলার উদ্দেশ্যে আছে এখানে দাঁড়িয়েছি। তোমরা যারা বর্তমানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইভেন যারা পরীক্ষার্থী আছো, তাদের সকলের কাছে একটা ভয়ের বিষয় বা ভয়ের একটা সাবজেক্ট এসএসসি আইসিটি। ভয়ের বলছি কারণ কি, ছোটবেলা থেকে একটা স্টুডেন্ট এই বিষয়টাকে অবহেলার চোখে দেখে এবং নিয়মিত এই বিষয়টা তার যে গুরুত্ব দেওয়া দরকার ওই গুরুত্বটা সে দেয় না। শুধু পরীক্ষার আগ মুহূর্তে তারা কিছু মুখস্থ করে পরীক্ষাটা দেয় এবং এর যে আইসিটির যে বেসিকগুলি তাদের জানা দরকার ওই যে বেসিকগুলি সে আয়ত্ত করে রাখে না। এবং পরবর্তীতে দেখা যায় যে যে সময় সে কলেজে উঠলে তার সামনে যখন এই বইটা দেওয়া হয়, এই বইয়ের যে বিস্তৃতি, বইয়ের যে বেসিক এবং বইয়ের যে মান বন্টন, পরীক্ষার যে ধরন, এই ধরনগুলো সম্পর্কে সে জেনে এবং আইসিটির যে উপলব্ধিটা ওইটা সে না করেই সে এটা থেকে আরো বিচ্যুত হয়ে যায় এবং এক পর্যায়ে দেখা যায় তার এই আইসিটির কারণে সে অন্যান্য বিষয়ে যদিও ওভারকাম করে যায়, কিন্তু এটার কারণে তার রেজাল্টটা ফলস করে বসে এবং এটার কারণে তার ভালো একটা মার্ক সে গ্যাদার করতে পারে না। তো আজকে তোমাদের এই সকল সমস্যা সমাধানের জন্য আমি তোমাদের এসএসসি আইসিটি নিয়ে কথা বলবো। আমি মোট এই তোমাদের এই আইসিটি বিষয়টা যত সুন্দর করে এবং তোমাদের সামনে যত ভালোভাবে উপস্থাপন করা যায় আমি সকল রকমের চেষ্টা করব তোমাদের সাথে। এবং তোমাদের যারা এখনো এই আইসিটি বিষয়ে ভয়ভীতি আছে, সকল ভয়ভীতি দূর করার জন্য আমি তোমাদের সাথে থাকবো। এবং আজকে আমরা তোমাদের সাথে এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টার মোট দুইটা পার্ট আছে। ফার্স্ট পার্ট সংখ্যা পদ্ধতি এবং সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস। ফার্স্ট পার্টে কি আমাদের সংখ্যা পদ্ধতি কি কি আছে এসএসসি আইসিটিতে, বাইনারি, ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এবং দ্বিতীয় অংশটায় আমাদের আছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসের ভিতরে কি কি আছে আমাদের বুলিয়ান উপপাদ্য, ডি মর্গান উপপাদ্য, সত্যক সারণী এবং আমাদের মৌলিক গেট, সার্বজনীন গেট, ডিকোডার, এনকোডার এবং অ্যাডার, রেজিস্টার এই সকল বিষয়ে দ্বিতীয় অংশে আলোচনা করা আছে। তো দ্বিতীয় অংশটা আমরা একাধারে পরবর্তীতে দেখব। আজকে আমরা শুধু সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনার পূর্বে তোমাদের কাছে একটা প্রশ্ন দিয়ে আলোচনা করি। দেখো, 1 দেখতে কেন 1 এর 1 দেখতে কেন 1 এর মতো। 1 দেখতে কেন 1 এর মতো। প্রশ্নটা একটু অবাক করা না? এরকম কখনো চিন্তা করছো যে কেন 1টা দেখতে এরকমই, কেন 1টা দেখতে 9 এর মতো হতে পারতো না, বা এটাকে তো 1 বলতে পারতো, কেন 1টা দেখতে এরকমই হইলো? এর অনেকগুলো ব্যাখ্যা আছে, কিন্তু সবচেয়ে ইফেক্টিভ যে ব্যাখ্যাটা ওটা হচ্ছে কোণের মাধ্যমে নির্ণয় করা যায় কোনটার মান কি হবে। যদি কোণ একটা থাকে তাহলে 1, কোণ দুইটা থাকলে 2, কোণ তিনটা থাকলে 3। দেখো কিভাবে, এটার কোণ একটা আছে, তার মানে এটা দেখতে 1 এর মতো। আবার এখানে কোণ কয়টা? 2টা, এটাকে 2, আর এটা এখানে কোণ কয়টা? 1 2 3, এটাকে 3 দেওয়া হয়েছে। এবং 4টা দেখো, 4 এর ক্ষেত্রে একটা 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 কয়টা আছে? 3টা। আর এই বাইরের দিকে একটা কোণ, এই বাইরের কোণটাকে আমরা অঙ্কের ভাষায় বহিস্থ কোণ বলি। তো এখানে মোট 4টা কোণ আছে, তো 4টা কোণে এখানে 4 ধরা হয়। তাহলে 5টা কিভাবে ধরে? এইভাবে লিখতো 5 কে। 5 এর এখানে কয়টা কোণ হয় দেখো, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, 3টা কোণ, আর একটা, 4টা, আর এই পাশ দিয়ে একটা কোণ, মোট 5টা কোণ। তার মানে তার মান 5। এবং দেখো 6 দেখতে হচ্ছে এইরকম, এখানে একটা কোণ, একটা কোণ, 2টা কোণ, আর ভিতরে আমাদের 4টা কোণ, এই 6। 7টা দেখো একটু মজার, 7টাকে প্রকাশ করতে এইভাবে, একটা আর একটা কোণ, 2টা আর একটা,
3টা কোণ। এবং তোমরা যদি খেয়াল করে থাকো দেখবে 7 লিখলে 7 এর মাঝখান দিয়ে এরকম একটা দাগ দেয়, তার মানে এখানে আরো 4টা কোণ পাওয়া যায়। 2 3 4, এই আমাদের 4টা কোণ। তাহলে এটা 7। 8 লিখবে কিভাবে? 8টাকে মূলত এইভাবে লেখে, এই আমাদের 8। এখানে 8টা কোণ, একটা একটা একটা, 4টা, আর এই পাশে 4টা, 8। এবং 9কে প্রকাশ করে এইভাবে, দেখো 9 এর এখানে কয়টা কোণ হয়? 1 2, এই 3, আর এই 2, 4টা। আর দেখো এই পাশে একটা, কয়টা হয়? 5টা। এই 1 6, আর এই 1 7, আর 2টা কোণ বাকি থাকে, এটাকে এইভাবে টেনে একটা, এই 2টা, মোট 9টা কোণ পাওয়া যায়। তা এগুলোকে আমাদের ডেসিমাল সংখ্যা বলে বা দশমিক সংখ্যা বলে। তাহলে এখানে আমাদের দশমিক সংখ্যা মোট হচ্ছে আমাদের কয়টা? 10টা। এখানে আমাদের আছে কয়টা? 9টা। আরেকটা হচ্ছে এই আমাদের এই 0। এই 0 কে আবিষ্কার করেছেন? আরো জানা আছে? এই 0টা কে আবিষ্কার করেছেন? আমাদের এশিয়ার বিজ্ঞানী আর্যভট্ট। আর্যভট্ট, ভট্ট, ভট্ট বানানো হয়েছে কিনা ঠিক জানি না। দেখো এই আর্যভট্ট এই শূন্যের আবিষ্কারক, উনি এই ভারতের একজন মনীষী। এবং এই শূন্যের অনেক ইতিহাস আছে, কেন এই শূন্য আবিষ্কার করলো তা তোমাদের যদি সময় অন্য একটা ক্লাসে বলবো। তো বুঝতে পারছো সংখ্যার কিভাবে আসলো, কেন 1 দেখতে 1 এর মতো, 1 দেখতে 1 এর মতো, 2 দেখতে 2 এর মতো, এই কোণের দ্বারা বোঝা যায়। আবার আমরা এবার সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে একটু জানি। ইতিহাস, ইতিহাস মনে রাখবা, খ্রিস্টপূর্ব 4000 বছর আগে, 4000 বছর আগে সুমেরীয় সভ্যতায়, সুমেরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতায় তারা এই 60 ভিত্তিক গণনা পদ্ধতি আবিষ্কার করেন। 60 ভিত্তিক মানে বলো যে এখন আমরা যে হিসাব করি যে 60 সেকেন্ডে 1 মিনিট বা 60 মিনিটে 1 ঘন্টা, এটা এই 60 ভিত্তিক গণনা পদ্ধতির মাধ্যমে আসে। তারপরে 3400 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব 3400 খ্রিস্টাব্দের আগে সুমেরীয় সভ্যতারা মিশরীয় সভ্যতায় হায়ারোগ্লিফিক্স, তারা হায়ারোগ্লিফিক্স গণনা আবিষ্কার করেন। এই হায়ারোগ্লিফিক্স গণনা মানে কি বোঝায়? মানে তারা বিভিন্ন সংখ্যার মাধ্যমে প্রতীক নির্ধারণ করতো। সংখ্যা মানে তারা একটা সংকেত, যেমন 100কে তারা এইভাবে চিন্তা করতো, এইভাবে দিয়ে এটাকে 100 ধরতো, এই চিহ্ন দ্বারা তারা 100 বুঝতো। এবং একটা মানুষের চিহ্ন দ্বারা তারা 1 লাখ বুঝতো, এই 10 লাখ বুঝতো। এটাকে হায়ারোগ্লিফিক্স বলে, মানে সংকেত, বিভিন্ন সংকেতের মাধ্যমে যে গণনা প্রকাশ করা হয় তাদেরকে হায়ারোগ্লিফিক্স বলা হয়। তারা দেখো 3400 খ্রিস্টাব্দের দিকেই তারা হচ্ছে রোমান সভ্যতা, তারা রোমান ভাষা আবিষ্কার করেন। রোমান গণনা পদ্ধতি আবিষ্কার করেন। এবং আমরা রোমান সভ্যতা, এখনো এই রোমান ভাষা আমরা বিভিন্ন আমাদের ইংলিশের যে অঙ্কগুলো করি, ইংলিশের যে কোশ্চেনগুলো হয়, কোশ্চেনে এই রোমান ভাষার প্রচলন এখনো আছে। এগুলোকে আমরা রোমান সংখ্যা নামে চিনি। এবং খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে ব্যাবিলনীয়
সভ্যতায় তারা ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি লনীয় সংখ্যা ব্যাবিলনীয় গণনা পদ্ধতি অথবা ষাট ভিত্তিক গণনা পদ্ধতি ঠিক গণনা করেন। মানে তারা আগের যে সভ্যতাটা আছে ওই সভ্যতাটাকেই আবার পুনরায় আনলেন এবং তারা তাদের ব্যাবিলনীয় গণনা পদ্ধতি হিসেবে নাম দিলেন। তারা ব্যাবিলনীয় সভ্যতার লোকেরা। এখন দেখো তারও প্রায় 2000 বছরের একই সময় মায়ান সভ্যতার লোকেরা মায়ান গণনা পদ্ধতি আবিষ্কার করেন। মায়ান গণনা পদ্ধতি আবিষ্কার করেন। এটা ছিল 5 অথবা 20 ভিত্তিক 5 এবং 20 ভিত্তিক গণনা ছিল। এখন এটার কোনো প্রচলন নাই পৃথিবীতে। 5 এবং 20 ভিত্তিক কোনো গণনার পদ্ধতি এখন আর নাই। এই সুমেরীয় সভ্যতা রয়েছে ইরাকের দক্ষিণাঞ্চলের একটা প্রজাতি, আর মিশরীয় তো মিশরের, রোমান তো ইতালির যে রাজধানী রোমের মানুষদেরকে রোমান বলা হয় আর কি। ওই রোমানের সভ্যতার লোকেরা এই রোমান গণনা পদ্ধতি আবিষ্কার করেন এবং ব্যাবিলনীয়রা ওই সাতভিত্তিক গণনা পুনরায় প্রচলন করেন এবং মায়ান সভ্যতারা মায়ান গণনা পদ্ধতি 5 অথবা 20 ভিত্তিক গণনা আবিষ্কার করেন। এগুলো যদি বুঝো, এগুলি মুখস্থ করা লাগবে না, এগুলি বা একটু ইতিহাস জানা রাখলে ভালো হয়। এখন দেখো আমরা একজন বিজ্ঞানীর নাম জানবো, আল খোয়ারিজমি। আমাদের ওনার অনেক শাখায় অবদান আছে, যেরকম দশমিক সংখ্যার আবিষ্কার করেন, বীজগণিত আবিষ্কার করেন, বা ভূগোল বিষয়ে ওনার অনেক কাজ অবদান আছে। ভূগোল, জ্যোতির্বিজ্ঞানে তার অনেক অবদান আছে। বিজ্ঞান বানানো হয়েছে কিনা একটু তাড়াতাড়ি করে লিখতেছি, মনে করো না। লগারিদম তার অনেক অবদান আছে। ওনার নামটা কি? আল খোয়ারিজমি। এবং তোমরা যদি বীজগণিতের অঙ্গ করে থাকো তাহলে ওনার একটা কথা আছে, তোমরা এটা জানো কিনা? আল জাবর ওয়াল মোকাবিলা তোমরা বীজগণিত করলে জিনিসটা জানার কথা। দেখো তোমরা হয়তো অনেকে জানো না, কিন্তু যদি বীজগণিতে তোমরা এসএসসিতে থাকতে, তোমরা অনেক এসএসসিতে যারা বীজগণিত করছো তারা এই জিনিসটা হয়তো যদি এটার নাম না জানো তাও করতে পারো। দেখো x1/x এরকম ছিল না আমাদের, আমরা এরকম এটা কাটা দিয়ে 1 লিখতাম না, এরকম যে কাটাকাটি যে 1 থাকবে এটাকে মোকাবিলা বলা হয়। বুঝতে পারছো? তো এখন আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে জানবো। এখন দেখো সংখ্যা পদ্ধতি কাকে বলে। মনে রাখবা, কিছু অক্ষর বা কিছু প্রতীক বা কিছু চিহ্ন দ্বারা হিসাব নিকাশের যে পদ্ধতি, বা আরো সুন্দর করে বললে কিছু অক্ষর বা কিছু চিহ্ন বা কিছু প্রতীকের সাহায্যে হিসাব নিকাশের যে পদ্ধতি গড়ে ওঠে তাকে সংখ্যা পদ্ধতি বলে। আবার বলছি, কিছু সংখ্যা, কিছু অক্ষর বা কিছু প্রতীকের সাহায্যে হিসাব নিকাশের যে পদ্ধতি তাকে সংখ্যা পদ্ধতি বলে। তো সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি আর হচ্ছে নন পজিশনাল।
পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে খেয়াল করো। আমি যদি এরকম লিখি 9554, এখন এটাকে যদি আমি এভাবে লিখি 5954, এখানে 9554 আর এখানে 5954। তাহলে কি করছি আমি 9টাকে 5-এর জায়গায় দিছি এবং 5টাকে 9-এর জায়গায় দিছি। এখন আমার কি হয়েছে, যেটার মানের পরিবর্তন হয়েছে, যেটার মানে পরিবর্তন লক্ষ্য করা যায় তাদেরকে পজিশনাল বলে। আর যাদের পরিবর্তন করলে কোনো মানের পরিবর্তন হয় না তাদেরকে নন পজিশনাল বলে। যেরকম তোমাকে একটু আগে বলছিলাম যে 100কে এভাবে প্রকাশ করে, এটা দ্বারা বোঝায় 100, এবং এরকম এরকম দিয়ে এরকম দিলে এটাকে বোঝায় 1000। আবার মানুষের চিহ্ন দ্বারা বোঝায়, একজন মানুষ তারা বসে আছে, এরকম বসা একজন চিহ্ন দিয়ে বোঝায়, এই মানুষের এরকম চিহ্ন দ্বারা বোঝায় এরা 10 লাখ। হ্যাঁ, এরকম চিহ্ন দ্বারা বোঝায় 10 লাখ। তো এরকম চিহ্নকে যদি তুমি এখান থেকে যদি এখানে এনে বসা, আবার এখান থেকে যদি এখানে নিয়ে বসা, চিহ্ন যত যেখানেই নাও, চিহ্নের মান তো আর পরিবর্তন হবে না। এটাকে যদি 100 এখানে আনো, এরকম যদি 2টা লেখো আর একটা লেখো, ধরো আর আমি আবার এখানে 1000 লিখলাম, হ্যাঁ, এটার মান 1000। তাহলে এটাকে এই পাশে আবার এটাকে এই পাশে আনলে আমার সংখ্যার কোনো পরিবর্তন হবে? এখানে সংখ্যার কোনো পরিবর্তন হবে না, এটাকেই নন পজিশনাল বলে। কিন্তু এখানেতে যদি 9কে আমি এই পাশে এবং 5কে এই পাশে নিলাম, তাহলে কি হচ্ছে, আমার সংখ্যার পরিবর্তন হচ্ছে। এই যাদের পরিবর্তন হয় তাদেরকে পজিশনাল বলে, আর যাদের পরিবর্তন হয় না, এইটাকে এই পাশে নিলে বা এটাকে এই পাশে আনলে তাদের নন পজিশনাল বলে। এখন দেখো, আমরা যদি এটাকে বাংলায় লিখি 9500,510,4। আমরা ছোটবেলায় কিন্তু এইভাবে পড়ছো, 510,4 তো এখানে 9000। এখন আমরা যদি এটাকে যদি অঙ্কে লিখি 9 × 1000, তাহলে 9000 যোগ 5 × 100 যোগ 5 × 10 যোগ এখানে দিলাম 4। এখন দেখো, আমি 9টাকে এভাবে লিখতে পারি না, 9 লেখা, শূন্য এখানে 3টে আছে, 3 পাওয়ার 3, 5 লেখা 10 পাওয়ার 2, এখানে 5 লেখা 10 পাওয়ার 1, আর এখানে 4 লেখা শূন্যের 10 পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান হয় কত? 1। ধরো এখানে 1 গুণ আকারে আছে এটার সাথে, তাহলে এতটুকু বুঝছো? এই দেখো, এই সবগুলো আমার 10 আসছে, তাহলে এটা আমাদের কি ভিত্তিক সংখ্যা? এখানে সবগুলোর ভিত্তি এখানে 10 আসছে, এটা ভিত্তি, এটা পাওয়ার। কোন এটার যদি বি থাকে আর উপরে যদি স্কয়ার দিই, তাহলে বিটা আমার কি ভিত্তি, আর উপরের টুটা আমার পাওয়ার। এটা আমার ভিত্তি বা বেস, উপরেরটা আমার পাওয়ার, এখানে উপরেরটা আমাদের পাওয়ার। তাহলে এই যেটা আমাদের সবগুলোর 10 আছে, তাহলে এটা আমাদের 10 ভিত্তিক। এই সংখ্যাটা আমাদের কি কয় ভিত্তিক? 10 ভিত্তিক, 10 ভিত্তিক, আমাদের 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বুঝতে পারছো? আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে একটু যদি বোঝো, তাহলে আমরা আর সামনে আগাবো। এদিকেও খেয়াল করছো?
নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যেটাকে একটার পরিবর্তন করলে সংখ্যার কোনো পরিবর্তন হয় না বা মানের কোনো পরিবর্তন হয় না। যেমন এই চিহ্নকে যদি আমি এই পাশে নিই, এই চিহ্নকে যদি এই পাশে নিই, এটার মান একই থাকবে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন দেখো এক পজিশনাল সংখ্যা আবার দুই প্রকার। পজিশনাল সংখ্যাকে দুইভাবে প্রকার, এমএস বি বা এল এস বি অথবা এম এস ডি অথবা এল এস ডি। এর পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট অথবা ডিজিট। এরকম যে আমরা এগুলোকে এক একটা ডিজিট 1 2 3 4 5 এগুলো আমাদের একটা ডিজিট, এদেরকে বিটও বলা হয়। তোমরা যখন বাইনারি করবা, বাইনারিতে শুধু আমরা কয়টা জানি? 0 এবং 1। বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 0 এবং 1। এই বাইনারিতে সংখ্যাগুলোকে আমরা বিট বলবো। এখন এখানে হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট অথবা ডিজিট। তাকে তো কি বোঝায় দেখো, যদি আমরা এরকম লিখি, এখন যদি আমরা এই শূন্যটাকে বাদ দিয়ে এখানে 1 বসাই, তাহলে এর মান কত? 10,000। এখন যদি কাউকে বলি আমি যে তুমি এখান দিয়ে তোমাকে আমি টাকা দিব, তুমি এখানেও 1 বসায় নিবে, সে নিতে চাইবে? চাইবে না, কারণ এখানে 1 বসাইলে এই 1 এর দামে 1 এর কোনো বড় কোনো মান আসে না। এখানে 1 বসালে তার মান 1ই আসে। কিন্তু যদি একটা আমি এই পাশে বসাই, তাহলে এখানে একটা বড় ভ্যালু অ্যাড করে, তাহলে যে জায়গায় বসাইলে আমার বড় মানটা আসে। খেয়াল করো, আবার বলতেছি, দেখো যদি আমার এখানে 1 2 4 5 5টা শূন্য দেয়া আছে, এখন আমি যদি কাউকে বলি যে তোমাকে আমি টাকা দিব, তুমি এখানে যে কোনো একটা শূন্য পরিবর্তন করে তুমি তোমার ইচ্ছা মতো সংখ্যা বসাইতে পারো, তাহলে পাগল ছাড়া সবাই এখানে এই শূন্যটা বুঝছে এখানে 1 বসাইবে। কারণ কি? এখানে 1 বসাইলে তার যে টাকার যে পরিমাণটা এখানে বেশি আসবে। অর্থাৎ আর যদি কেউ ভুল করে এখানে বসায় এই শূন্যটা মুছে দিয়ে, ধর এই শূন্যটার পরিবর্তে এখানে বসায় 1, তাহলে তার এখানে এটার সমান ভ্যালু আর আসবে না, এখানে বসালে তার মানটা ছোট আসবে। তাহলে এখানে যদি বসাই, তার মানটা আমার কি আছে? মোস্ট মানে বেশি, আর এখানে মানটা কম আসে। এটাকে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা ডিজিট বলে, আর এখানে এটা লেস সিগনিফিক্যান্ট বিট বা ডিজিট। মানে কি বলে, এখানে বসাইলে এটার মান বেশি, মানে এটা আমাদের সবচেয়ে বড় মানের সংখ্যা, আর এটা আমাদের সবচেয়ে কম। দেখো তোমরা যদি একক দশক গণো, একক দশক শতক হাজার অযুত, তার মানে এখানে এটা 10,000, আর এটা হচ্ছে আমার এককের ঘর, তাহলে এটার মান এমনিতেই কম, একক। এই বিষয়টা তোমরা যখন যে তোমাদের যে অঙ্কগুলো আছে বাইনারি ক্ষেত্রে, ওই অঙ্কগুলোর ক্ষেত্রে এই বেসিকটুক তোমার লাগবে, এবং এটার এই তোমাদের এই এমএসবি এবং এলএসবি এর পূর্ণরূপগুলো তোমরা জেনে রাখবা, এটা তোমাদের খুবই প্রয়োজনীয়। এখন দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল
পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। 4 প্রকার কি কি? এই 4 প্রকার দেখো। 4 প্রকার। 1 নম্বরে লিখলাম দশমিক বা ডেসিমেল অথবা ডেসিমেল। এই ভাষা লিখি ডেসিমেল, দশমিক বা ডেসিমেল। আর এখানে আমি দিলাম বাইনারি, বাইনারি আছে অক্টাল, আর এটা হচ্ছে হেক্সাডেসিমেল। ডেসিমেল। তাহলে সংখ্যা পদ্ধতি আমাদের কয় প্রকার? 4 প্রকার। ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন দেখো এখানে অঙ্ক সংখ্যা আছে আমাদের, এটার ভিত্তি দশমিকের ভিত্তি হচ্ছে আমাদের 10। অঙ্ক আছে আমাদের অঙ্ক সংখ্যা, অঙ্ক সংখ্যা আছে 10টি। এবং সংখ্যা সমূহ কি কি? সংখ্যা সমূহ আছে আমাদের, খেয়াল করো 0 1 2 3 4 5 6 7 8 9। আমাদের এই কয়টা ডেসিমেলের সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। তাহলে বাইনারিতে আমাদের কি কি সংখ্যা আছে? বাইনারি ভিত্তি কত? 2 ভিত্তি। বাইনারি ভিত্তি আছে আমাদের 2। সংখ্যা ভিত্তি এবং অঙ্ক সংখ্যা আছে, অঙ্ক সংখ্যা 2টি। এবং সংখ্যা সমূহ 0 এবং 1। ডেসিমেলে হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত। এবং বাইনারিতে আমাদের শূন্য কয়টা? আমাদের সংখ্যা হচ্ছে 0 1 এবং ভিত্তি আমাদের 2। এখানে ভিত্তি আমাদের 10, সংখ্যা 10, এখানে ভিত্তি 2, সংখ্যাও আমার 2টা। অক্টাল, অক্টালে ভিত্তি হচ্ছে আমাদের 8। এটা আমাদের 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবং এখানে অঙ্ক সংখ্যা হচ্ছে আমাদের 8টি। কি কি? অঙ্ক সমূহ কি কি? 0 1 2 3 4 5 6 7। এই আমাদের 8টা সংখ্যা পদ। এখানে মোট আমাদের 8টা, এখানে আছে 2টা। অক্টালের ভিত্তি আমাদের 8, অঙ্ক সংখ্যা 8টি এবং অঙ্ক সমূহ আমাদের 0 থেকে 7 পর্যন্ত। আর ডেসিমেলে আমাদের ভিত্তি হচ্ছে, খেয়াল করো, ভিত্তি হচ্ছে আমাদের 16। ভিত্তি 16। তাহলে অঙ্ক সংখ্যা 16টি এবং অঙ্ক সমূহ হচ্ছে আমাদের 0 1 2 3 4 5 6 7 8 9। এই পর্যন্ত আমাদের অঙ্ক। এখন দেখো এখানে বলছে 16টা, আমাদের এই পর্যন্ত হয়েছে মাত্র 9টা, 10টা। হ্যাঁ 10টা। তাহলে আমাদের বাকি যে 16টার ক্ষেত্রে বাকি থাকে কয়টা? 7টা। দেখো A
বি, সি, ডি, ই, এফ। এই কয়টা আমাদের অঙ্ক সমূহ। এ মানে বোঝায় 10, বি মানে বোঝায় 11, সি মানে বোঝায় 12 এবং ডি মানে বোঝায় 13, ই মানে বোঝায় 14 এবং এফ মানে বোঝাবে 15। এখানে এই 16টা আমাদের হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। এখন দেখো তাহলে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। কি কি? ডেসিমেল, খেয়াল করো, ডেসিমেল, ডেসিমেলের ভিত্তি কত? 10, অঙ্ক সংখ্যা কত? 10টি এবং অঙ্ক সমূহ কি কি? 0 থেকে 9 পর্যন্ত। হিসাব করে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। আর আমাদের বাইনারি, বাইনারি সংখ্যা ভিত্তি কত? 2, অঙ্ক সংখ্যা কয়টি? 2টি এবং অঙ্ক সমূহ কি কি? 0 এবং 1। আর অক্টাল, অক্টালের ভিত্তি আমাদের 8, অঙ্ক সংখ্যা 8টি, অঙ্ক সমূহ কি কি? 0 থেকে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমেলে ভিত্তি 16, অঙ্ক সংখ্যা কয়টি? 16টি এবং অঙ্ক সমূহ হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত এবং 9 পর্যন্ত তো সংখ্যা দিয়ে বোঝায় এবং বাকিটি এ বি সি ডি ই এফ, এ কয়টাকে আমাদের কি দ্বারা বোঝায়? মানে প্রতীক দ্বারা বোঝায় বা একটা চিহ্ন দ্বারা বোঝায়। এই চিহ্ন, এ একটা চিহ্ন, এই চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? 10, বি চিহ্ন দ্বারা 11, সি চিহ্ন 12, এরকম ভাবে 15 পর্যন্ত। এই সবগুলি তোমাদের মুখস্থ থাকতে হবে এবং তোমরা এটা কয়েকবার দেখলে বা কয়েকবার চেষ্টা করলে অবশ্যই তোমাদের মনে থাকবে। এবং তোমরা এই সংখ্যাগুলো তোমাদের কিভাবে আসে, তোমরা এগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো করার সময় তোমাদের খুব সুবিধা হবে। তো এখন আমরা কিভাবে আসলো এটা দেখব। এখন দেখো, দেখো আমরা যদি ডেসিমেল নিয়ে আলোচনা করি, ডেসিমেল, ডেসিমেল, ডেসিমেলে সংখ্যা কয়টি আমাদের? 10টি। 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি আমাদের সংখ্যা। এখন দেখো এখানে ভিত্তি আমাদের কত? 10, ভিত্তি 10 বা এগুলো আমাদের বেস। এই ভিত্তি কিভাবে লেখে দেখো, ভিত্তি লেখে এই ভিত্তি নাম্বার, এখানে বেস চিহ্ন, বেস কয়টা ওই কয়টা দিতে হয়। এখানে আমার বেস কয়টা? 10। এখানে যেমন আমরা এখন ডেসিমেলে লিখছি, ডেসিমেলের সংখ্যা ভিত্তি হচ্ছে আমাদের 10, এখানে আমাদের নিচে 10 দিয়ে দিতে হবে। সংখ্যা 10, ভিতরে 10, আর আমি ভিতরে দিলাম 225। তাহলে এটার আমার ভিত্তি কত? 10। এই 10 দ্বারা বোঝা যায় এটা আমাদের দশমিক নাম্বারে আছে বা ডেসিমেলে আছে। এই তুমি এই ভিত্তি যদি এখানে 2 থাকতো, যেমন 0 1 0 1 1, এখানে 2, তার মানে এটা আমার ভিত্তি 2 হলে এটা আমাদের কোন সংখ্যা পদ্ধতি? বাইনারি সংখ্যা পদ্ধতি। যদি এখানে 8 থাকে, 3 7 দিয়ে এখানে 8 থাকে, তাহলে এটা আমাদের অক্টাল, মনে রাখবে এগুলো, অক্টাল। যদি এখানে ধরো এফ থাকে, তাহলে আর এখানে ভিত্তি 16 থাকে, ভিত্তি 16 থাকলে বুঝবে তুমি এটা হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, ডেসিমেল। তাহলে ভিত্তি যদি 10 থাকে ডেসিমেল, ভিত্তি যদি 2 থাকে তাহলে বাইনারি, 8 থাকলে অক্টাল এবং 16 থাকলে হেক্সাডেসিমেল। তুমি খেয়াল করবে যে ব্র্যাকেটের নিচে আমাদের কি দেওয়া আছে, 10 থাকলে ডেসিমেল, 2 থাকলে বাইনারি, 8 থাকলে অক্টাল এবং যদি 16 থাকে তাহলে এটা হবে হেক্সাডেসিমেল।
পার্ট। এখন দেখো কিভাবে আমরা এই সংখ্যা পদ্ধতিগুলো গণনা করি। কিভাবে দেখো, আমরা যদি গণি 0 1 2 3 4 আর উপর থেকে লিখি। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9। এখন দেখো এখানে আমাদের ভিত্তি 10, এই 10টা লিখলাম। এখন আমি চাচ্ছি যে 10 লিখবে, কিন্তু 10 লেখার মতো ইউনিক প্রতীক বা চিহ্ন আমাদের কাছে নাই। 10 লেখার মতো কোনো প্রতীক বা চিহ্ন আমাদের কাছে নাই। আমাদের কাছে আছে কি কি 1 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু আমি যে 10 লিখবো, 10 লেখার মতো প্রতীক বা চিহ্ন আমাদের কাছে নাই। তাহলে আমরা কি করতে হবে, তার পাশের ঘরের সাহায্য নিতে হবে। এখন দেখো এগুলো সবগুলো সামনে যদি আমরা 0 দিই, তাহলে 0 দিলে 9 এর মান 9ই থাকে। এখন আমি যদি 10 লিখতে চাই, 10 লেখার মতো কোনো ইউনিক প্রতীক বা চিহ্ন আমাদের কাছে নাই। 10 লেখার মতো আমাদের কাছে 0 থেকে 9 পর্যন্ত লেখার ইউনিক চিহ্ন বা প্রতীক আছে, কিন্তু 10 যে আমি লিখবো, 10 লেখার মতো ইউনিক চিহ্ন বা প্রতীক আমাদের কাছে নাই। তাহলে আমি কি করব, এই 9 এর পাশের ঘরের সাহায্য নিব। তাহলে পাশের ঘরের সাহায্য নিলে এখানে আছে আমি কত, এখানে আছে 0, এই 0 এর মান আমি 1 বাড়াইব। পাশের ঘরে যা থাকবে তার মান আমি 1 বাড়াইয়া দিলে আমি পরে যে ইউনিক চিহ্নটা আমার আসবে। দেখো এখানে 0 আছে, 0 এর মান যদি আমি 1 বাড়াই, তাহলে 0 এর মান 1 বাড়াইলে এখানে 1। এখন আমি আবার পুনরায় আমার এই সংখ্যাগুলো লিখতে পারি। এখানে 0, তাহলে 1 দিয়ে 12 13 14 15। এখন আবার আমি ওই 9 পর্যন্ত যাইতে পারবো। দেখো ডট ডট। এখন আমি এখানে এই 9 পর্যন্ত আসলাম, 19 পর্যন্ত এখন আমার আসা হয়েছে। এখন দেখো, এখন 19 এর পর আর কোনো আমার ইউনিক চিহ্ন বা প্রতীক নাই। এখন আমার পরবর্তী সংখ্যার সাহায্য নিতে হবে। তাহলে পরবর্তী সংখ্যা আছে কত আমার, 1। তাহলে 1 কে এখন আমি 1 বাড়াই দিব। তাহলে 1 বাড়ালে কত হবে আমার, 2। এই হচ্ছে আমাদের 20। এইভাবে আমরা যদি হিসাব করতে করতে যাই, তাহলে ধরো আমরা 99 গেলাম, হিসাব করতে করতে আমরা 99 পর্যন্ত আসলাম। এখন 99 আসার পর আমি কেবল চাচ্ছে যে তার পরের ঘরে যাবে, কিন্তু পরের ঘরে যাওয়ার মতো কোনো ইউনিক চিহ্ন বা প্রতীক আমাদের কাছে নাই। তাহলে এ বলবে যে এ যেতে পারছে না, এর পাশের ঘরকে বলবে তুমি 1 বাড়াও। পাশের ঘরে আছে কত, 9, এই 9 বলবে আমার এর পরের যাওয়ার মতো কোনো ইউনিক চিহ্ন বা প্রতীক আমাদের কাছে নাই। তাহলে এর পরের ঘর বলবে তুমি পাশের ঘরকে 1 বাড়াও। তাহলে পাশে সামনে আছে কি আমাদের 0, তাহলে সে তার পরের ঘরকে বলবে 1 বাড়াইতে। এই 0 1 বাড়ায় এখানে হবে 1, আর এরপরে আবার তারা তাদের পরবর্তী যে সংখ্যা তাদের নিয়ে আসবে। এখন আবার সে গণনা করতে 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 10 পর্যন্ত যাবে, তাহলে 109। এখন 10 ঘরে যাবে। তাহলে 10-এ যাওয়ার পরে এখন এ বলবে যে আমার আর পরবর্তী যাওয়ার কোনো ইউনিক চিহ্ন বা প্রতীক নাই। এর পাশের ঘরকে বলবে তুমি 1 বাড়াও। তাহলে পাশের ঘরে আছে 0, 0 কি করবে, 1 বাড়ায় তার মান হবে 1, আর এখানে 110। এভাবেই মূলত আমাদের হিসাবটা আসে। তাহলে আমরা যদি একটু হিসাব করি, একক, দশক, শতক। দেখো এটা যদি আমি একক ঘর হিসাব করি, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। এখানে একক, এটা হচ্ছে আমাদের দশক, দশক হলো এখানে মান 1, আর এখানে শতক, মানে এখানে 100 আছে। এখন দেখো এটা আমাদের শতকের ঘর, এটা দশকের ঘর, এটা এককের ঘর। এখন এই জায়গায় আমি যা দিই তার মান তো আসবেই, যেমন এখানে 1 দিলে 1 আসবে, 9 দিলে 9 আসবে। এককের ঘরে আমি আজ থেকে বেশি আর যেতে পারবো না। কিন্তু এখানে যদি আমি 1 দিই, তার মানে এখানে কত দিছি বুঝাবে। এটা কিন্তু আমাদের দশকের ঘর, তাহলে এখানে 1 দেয় মানে 10 × 1, এখানে 10ই বুঝাবে। এখানে যদি আমি 2 দিই, তাহলে 2 × 10 বা 10 × 2, তাহলে কি হবে আমার এখানে 20 বুঝাবে। যদি এখানে আমরা 5 দিই, 5 দিলে এখানে কি বুঝাবে, এখানে 50, মানে এটা দশকের ঘরে আছে। আর এখানে শতক, যদি এখানে আমরা 1 দিই, তাহলে এখানে শতক, তার মানে এটা 100 বুঝাবে। এখন দেখো এখান থেকে আমরা আসছি,
9 পর্যন্ত আমাদের এককের ঘর পর্যন্ত আছে, 0 থেকে এই 9 পর্যন্ত আমার এককের ঘর আছে, এটা আমাদের এককের ঘর। কিন্তু আমি যখনই দশকের ঘরে যাব তখন আমার কাছে আর ইউনিক প্রতীক বা চিহ্ন নাই, তখন আমি আমার পাশের ঘরের এই এককটা তার পাশের ঘরের সাহায্য নিয়ে সে 10 হলো। তার মানে তৃতীয় ঘরে যেই মানটা দিব আমি যদি 1 দিই তার মানে এখানে আমার 10 আসবে। এখানে দেখো এই যে আমি এখানে যখনই এই 9 0 পর্যন্ত 0 থেকে আমি 9 পর্যন্ত আসলাম, 0 থেকে 9 পর্যন্ত আসলাম, তার মানে এখানে 0 থেকে 9 পর্যন্ত আছে। এখানে আমি দশকের ঘরে যাইতে পারছি না, তখন আমি পাশের ঘরের সাহায্য নিলাম। এখানে যদি আমি 1 দিই তার মানে এটা আমাদের 10 বোঝাবে। এই যে এখানে বিষয়টা, তার মানে দশকের ঘরে আমার 1 দেয়া মানে আমি 10 লিখছি, 2 দেয়া মানে আমি 20 লিখছি। এখন দেখো এই জায়গায় যদি আমার এককের ঘরও 9 আসে, এই দশকের ঘরও আমার 9 আসে, তার মানে এখানে কত? 9 10 9 কত হয়? 99। 9 10 9 আমাদের 99। এখানে 9 দেয়া মানে কি 9 10 ইন্টু 9 9.90, এখানে আমার 90 দিছি আর এখানে 9 আছে, তাহলে যোগ করলে এটা কত হয়? 99। এবার আমার 9 দেয়া মানে এখানে আমি 90 লিখছি আর এখানে 9, তাহলে আমার 99। এখন এ বলছে আমার পাশের ঘরকে বাড়াইতে, এ পারবে না, একে বলছে বাড়াইতে, এও পারবে না, তখন এই পাশের ঘরে সাহায্য নেবে। এখানে শূন্যকে সে এই দেখো এই শূন্যকে সে বলবে তুমি তোমার মান বাড়াও, এই শূন্য তার মান বাড়ায় আসছে 1। তার মানে আমি যখন দ্বিতীয় ঘরে এককের ঘর থেকে আমি যখন দশকের ঘরে যাব, তার মানে আমার এখানে দ্বিতীয় ঘরে যে চিহ্ন দিব আমি এই 0 থেকে যে 9 পর্যন্ত যে চিহ্ন দিব, আমার ওই চিহ্নটা এখানে তৃতীয় ঘরে বসে এটা দশকের মান প্রকাশ করবে। আর যখন আমি তৃতীয় ঘরে যাব তখন এটা আমার শতকের মান প্রকাশ করবে। এতটুকু বুঝছো? এইভাবেই মূলত আমরা যে আমাদের যে 1 থেকে 100 পর্যন্ত গণি বা যত হিসাব করি আমরা এইভাবে মূলত আমাদের এই বেসিকটা এইভাবে আসে। বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমরা এবার বাইনারিতে যাব। এটা খুব সহজ, যদি দশমিকের এটা বুঝে থাকো তাহলে এখন বাইনারিটা আরো সহজ। বাইনারি বাইনারির সংখ্যা কয়টা? 0 এবং 1। এখানে তার মানে এখানে বেস কত আছে? আমার বেস বা ভিত্তি, আমাদের বেস আছে এখানে 2। এই বেসটা কিভাবে লিখবা? এই 9, এটা লেখা হচ্ছে নিয়ম, বেস লেখার নিয়ম। এখানে ধরো 0 এবং 1, এটাকে এইভাবে না দেখে এইভাবে লিখি 1 1। এটাকে আমার বাইনারি ভিত্তি এভাবে লেখে। এখানে 2 দেয়া মানে এটা আমার বাইনারি প্রকাশ করে, বাইনারি ভিত্তি 2। এখানে যদি 2 থাকে তার মানে এটা আমি বুঝে নিব যে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন দেখো বাইনারিতে সংখ্যা আছে কয়টা? আমার 2টা, 1টা 2টা, তাহলে লিখলাম আমি 0 এবং 1, 0 এবং 1 পর্যন্ত লিখলাম। এখন দেখো বাইনারি আর কোনো সংখ্যা নাই। এখন যখন আমি 2 লিখতে যাব, বাইনারি আর কোনো 2 লেখার মতো ইউনিক চিহ্ন বা প্রতীক এখানে নাই, কারণ এখানে সংখ্যাই তো আছে 2টা। এখানে ইউনিক প্রতীক বা চিহ্ন আছে আমাদের 2টা, তাহলে আমি পরবর্তীতে যখন আমি 2 লিখতে চাই 2টা আর লিখতে আমি পারতেছি না, তাহলে এই 2 লিখতে হলে আমি কি করব? আমার পাশের ঘরে সাহায্য নেব। পাশের ঘরে আছে কি? 0। তাহলে পাশের ঘরকে বলবো ভাইয়া তুমি তোমার মান 1 বাড়িয়ে দাও, তাহলে সে 1 বাড়িয়ে দিল, বাড়ালে তাহলে এখন 1 এর পর আবার আসবে 0, আবার এখানে 0 এর পর আসবে 1। এখন দেখো এখন যখন সে আবার পরবর্তী ঘরে যাবে, এখন তার কাছে আর ইউনিক চিহ্ন বা প্রতীক নাই। এখন এই 1 বললো ভাই তুমি তোমার পাশের ঘরের, এই 1টা বলবে পাশের ঘরে 1 মান বাড়াই, পাশের ঘরে 1 কে বলবে তুমি তোমার মানটা 1 বাড়াও, কিন্তু এই 1 বলবে যে আমি আমার পাশের ঘরে আমার বাড়ানোর মতো ইউনিক চিহ্ন বা প্রতীক নাই, কারণ কি আমার 0 এবং 1 এর পর আর কোনো ইউনিক চিহ্ন বা প্রতীক আমার কাছে নাই। যদি ধরো 2 থাকতো তাহলে আমরা 2 লিখতে পারতাম, কিন্তু এখানে 2 তো নাই, আমার সংখ্যাই আছে 2টা, 0 এবং 1। তাহলে আমার এই 2টার নিয়ে আমার যত হিসাব নিকাশ করতে হবে। তো দেখো এখন এই 1 বললো এই 1 কে
এ ওয়ানও পারলো না, এ ওয়ানও পারলো না, তাহলে এ ওয়ান বলবে তার আগের যে শূন্য আছে এই শূন্যকে বলবে তুমি তোমার পাশের মানটা এক বাড়াও, তাহলে এই পাশের ঘরে এক মান বাড়াবে, বাড়ায় এখন এও শূন্য এও শূন্য। এতটুকু বুঝছো? দেখো আমি এখানে এটার পরিবর্তে বুঝালো আমরা শূন্য, এখানে বোঝাবে অন্য কালি দিয়ে লিখি 1। শূন্য এবং 1 লেখার মতো ইউনিক চিহ্ন বা প্রতীক আমার কাছে আছে এই বাইনারি পদ্ধতিতে, এটা কিন্তু আমরা বাইনারিতে আছে, বুঝছো? এখন যখন 2 লিখতে যাই, 2 লেখার মতো ইউনিক চিহ্ন বা প্রতীক নাই, তখন আমি পাশের ঘরের মান শূন্যকে বললাম তুমি একটা মান বাড়াও, তাহলে সে এক বাড়াইলো আমার 1 এবং 0 হলো, তাহলে এই 1 0 মান এখানে বোঝাবে কত আমার 2। এটা কিন্তু বাইনারি পদ্ধতি, আবার বলছি তোমরা কিন্তু এটাকে দশমিকের সাথে মিলাইও না। তার মানে 2 লিখতে হলে আমার এখানে 1 কে পাশের ঘরে এক মান বাড়াইছে আমার, তাহলে 1 0। এবং যখন আমি 3 লিখবো তাহলে কি হবে আমার 3 হচ্ছে আমার 1 1। এবং যখন 4 লিখবো তার মানে আমার 1 এ 1 0। দেখো 4 লিখতে গেলে এই 3 এর পরে এই 1টা আর তার পরবর্তী চিহ্ন দিতে পারছে না, তখন সে পাশের ঘরের সাহায্য নিবে, পাশের ঘরও পারলো না, তাহলে এই দুইটা শূন্য, সে তার পাশের ঘরকে বললো তুমি তোর মান বাড়াও, পাশে ছিল একটা শূন্য, এই শূন্য তার মান বাড়ায় আসছে 1। তাহলে এখন যদি আমরা পরবর্তী করতে যাই তাহলে 1 0 1 1 1 0, এখন 1 1 1, তাহলে হচ্ছে আমাদের 5, এটা 6, এটা হচ্ছে আমাদের 7 1 1 1। এখন যখন সে 8 হতে যাবে, এখন দেখো তার ইউনিক চিহ্ন A1 বলবে তার মান বাড়াইতে, কিন্তু তার কাছে ইউনিক চিহ্ন বা প্রতীক নাই, তখন সে তার পাশের ঘরকে বলবে তুমি বাড়াও। A1 বলবে আমার ইউনিক চিহ্ন বা প্রতীক নাই, তারপরের ঘর বলবে তুমি বাড়াও। A1 বলবে আমার কাছে পরবর্তীতে যাওয়ার মতো ইউনিক চিহ্ন বা প্রতীক নাই, তখন সে কি করবে তার পাশের ঘরের সাহায্য নেবে। পাশের ঘরে আছে কি আমাদের শূন্য, তাহলে শূন্যকে সে বলবে তুমি তোমার মান বাড়াও, তাহলে এই মানটা সে বাড়ালো 1, তাহলে বাকিগুলো কি হবে, বাকিগুলো হবে শূন্য, তাহলে এটার মান হবে আমার 8। এই 8 লিখতে হলে আমার এই কাজটুকু করে, তারপর তুমি লিখবা 1 0 1 0 1, তারপর লিখতে পারবা 0 1 0, তারপরে লিখতে পারবা 0 1 0 0, তারপর 1 1 0, এ পর্যন্তই লিখি আমাদের বোঝানোর জন্য। এটা আমাদের 9, এটা 10, এটা 11, এ পর্যন্ত খেয়াল করো। এখন দেখো তোমাদের যদি এইভাবে একটু বুঝাই, তাহলে এটা আমাদের ধরো এটা এখানে একটা ঘর, এই আরেকটা ঘর, একটা ঘর। এখন খেয়াল করো এটা আমার এককের ঘর, এখানে বৃত্তে আমার সর্বোচ্চ কত, ধরো এটাকে লিখি 2:0 2:2 2:1, আরে না 2:1 2:2। এখানে দেখো বাইনারির ক্ষেত্রে আমার সংখ্যা আছে কয়টা, দুইটা, এর ভিত্তি 1 থেকে শুরু হবে, 1 2 4, তারপরে আসবে 2 3 2 4, এভাবে পরবর্তীতে আসবে। এখন দেখো এই ঘরে আমার শূন্য বা এই ঘরে আমি যা দিব তার মান এক একক ঘরে এককই থাকবে। এখন দেখো এই ঘরে আমার এক দেয়া মানে আমি কত লিখবো বুঝো, 0 এবং 1 এর প্রতীক আমার কাছে আছে, 0 এবং 1 আছে, এই 0 এবং 1টা আমার কাছে আছে, এই দুটো তো আমি লিখতে পারবো। কিন্তু যখনই আমি 2 লিখতে যাব তখন আর আমার কাছে ইউনিক চিহ্ন বা প্রতীক নাই। এখন এই ঘরে যখন আমি 1 দিব তার মানে আমি এই ঘরে এখানে 2 লিখছি, এখানে আমার 1 দেওয়া মানে কি
আমি এখানে 2 লিখছি। এই ঘরে আমি যাই লিখবো, কারণ এই ঘরের ওয়েটেজ বা এই ঘরের যে ভিত্তি আমার আছে 2, তার মানে এই ঘরে আমি যা লিখবো তাই আমার 2 প্রকাশ করবে। আর এই ঘরে আমি যা লিখবো, এখানে খেয়াল করো 3, এই 3 যখন 4 হতে যাচ্ছিল, এই 1 1, তখন এ তার পাশের ঘর একে বললো, এ পারলো না, তার পাশের ঘরকে বললো, সেও পারলো না, সে তার পাশের ঘরে শূন্যকে বললো তুমি 1 বাড়াও, তখন সে 1 বাড়ালো। তার মানে তখন আমরা তৃতীয় ঘরে যাব, তৃতীয় ঘরে আমি 1 দেয়া মানে আমি এখানে 4 দিছি, কারণ এই ঘরের ওয়েট আছে আমার 4, এই 3 নাম্বার ঘরের ওয়েটেজটা আমার 4, এই ঘরে 2, এই ঘরে 1। বুঝতে পারছো? এই ঘরে আমার 1 দেয়া মানে আমি এখানে 4 লিখছি, এই ঘরে 1 দেয়া মানে এখানে আমি 2 লিখছি, ওই দেখো। আর এই ঘরে মান তোমার শূন্যই বা 1 ধরতে পারো। এতটুকু বুঝছো? মানে দ্বিতীয় ঘরে 1 দেয়া মানে আমি 2 লিখছি, এবং এই ঘরে আমার 1 দেয়া মানে আমি এখানে 4 লিখছি। দেখো 3 নাম্বার ঘরে 1 দেয়া মানে আমি এখানে 4 লিখে ফেলছি। এভাবে যখন দেখো 4 নাম্বার ঘর কোনটা, এই 8, আমরা 2 লিখবো, এই 2 টু দি পাওয়ার 3। তাহলে এই ঘরে আমার 1 লেখা মানে আমি এখানে 8 লিখছি, কারণ এই ঘরের ওয়েটেজটাই আমার 8, কারণ এটা আমার 4 নাম্বার ঘর। দেখো 1 2 3 4, আর এখানে দেখো এই 4 নাম্বার ঘরের যে মান, এই মানটা আমার 8, এবং 3 নাম্বার ঘরের যে মানটা এটা 2, 2 নাম্বার ঘরে 3 নাম্বার ঘরেরটা 4, 2 নাম্বার ঘরেরটা আমার 2। তাহলে এই ঘরে আমার 1 দেয়া মানে আমি এখানে 2 লিখছি, এই ঘরে 1 দেয়া মানে এখানে আমি 4 লিখছি, আর এই ঘরে 1 দেয়া মানে এখানে আমি 8 লিখছি। বুঝতে পারছো? এটা যদি বুঝো তাহলে এখন আমরা আমাদের পরবর্তী যে সংখ্যা ওইটাতে যাব, অক্টাল। অক্টালও একই বেসিক তোমাদের। অক্টালের সংখ্যা কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7, তোমাদের এই 8টা। এখন পর্যন্ত যদি তোমাদের কাছে কারো কঠিন লাগে তাহলে ভাইয়া কিছু করার নাই, কারণ এর থেকে বেসিক ভাবে বোঝানোর আর কোনো ইয়া নাই। কারণ তো এগুলো যা বলতেছি সব তোমাদের বেসিক, এবং এই বেসিকগুলি তোমাদের যদি জানা থাকে, তোমাদের একটা স্ট্রং ভিত্তি যদি তোমাদের গড়া থাকে, তোমরা যে সময় অঙ্ক করতে যাবে তখন এটার অ্যাডভান্টেজ তোমরা ওই সময় পাবা। এবং এখন পর্যন্ত ওইরকম কঠিন কিছু সামনেই আসেনি। তোমাদের যে ভিত্তিগুলি আছে ওই ভাইয়া, ওই ভিত্তিগুলি তোমাদের সাথে এখন পর্যন্ত আলোচনা করলাম। খেয়াল করো অক্টালের ক্ষেত্রে 0 1 2 3 4 5 6 7। এখন দেখো এই 0 থেকে 8 পর্যন্ত লেখা, এই 7 পর্যন্ত লেখার আমার কাছে এই ইউনিট চিহ্ন বা প্রতীক আছে আমার এই 7টা, এই 8টা। এখন এই 8টা যদি আমি লিখি তাহলে এই দেখো 7 পর্যন্ত আমি লিখতে পারছি। এখন আমি যখন 8 লিখতে যাব আমার কাছে আর ইউনিক চিহ্ন বা প্রতীক নাই, ইউনিক চিহ্ন বা প্রতীক নাই। তখন আমি কি বলবো, যে আমার এই 7-এর সামনে যে চিহ্নটা আছে, দেখো এই 7-এর সামনে যে চিহ্নটা আছে এটাকে আমি বলবো তুমি 1 বাড়াও। তাহলে সে 1 বাড়াবে, 1 বাড়ায় কি করবে, সে 0 থেকে 1 বাড়ে, তাহলে এখানে আবার আমার 1, 1-এর পর এখানে আবার এই 0 আসবে, 1 0 1 0, সরি দেখো এখানে আমার চিহ্ন কয়টা আছে, 0 1 2 3 4 5 6 7। এখন দেখো এখানে আমার 7 পর্যন্ত ইউনিট চিহ্ন বা প্রতীক আছে। এখন যখন আমি 7 থেকে 8-এ লিখব তখন আর আমার কাছে ইউনিট চিহ্ন বা প্রতীক নাই, কারণ এখানের ভিত্তি আমার 8, এখানে সংখ্যা আছে আমার 8টি। এই 8টির পর আমার ইউনিট চিহ্ন বা প্রতীক নাই। তাহলে আমার এখন কি করতে হবে, তার পাশের ঘরের সাহায্য নিব। পাশের ঘরে আছে 0, 0কে বলবো তুমি তোমার মান 1 বাড়াও, তাহলে সে 0 তার মান 1 বাড়ায় হবে 1।
তাহলে এখন আবার এই শূন্য থেকে পরবর্তী হিসাব 1 2 3 4 5 6 7। এখন দেখো এই 7 পর্যন্ত আসলো। এখন 7 এর পর তার কাছে আর ইউনিক চিহ্ন বা প্রতীক নাই, তখন সে কি বলবে যে তুমি তোমার পাশের ঘরের মান 1 বাড়াও, এ 2 এ 1। তখন সে এ 7 বলবে তুমি তোমার পাশের ঘরে 1 মান বাড়াও। তাহলে সে পাশের ঘরে 1 মান বাড়ায়, এখানে আছে 1, 1 বাড়াইলে হবে 2। আবার এই শূন্য থেকে শুরু, তাহলে 1 2 3 4 5 6 7। ধরো এরকম না করে আমরা আস্তে আস্তে গুনতে গুনতে এই 77 পর্যন্ত আসলাম। হ্যাঁ, 7 পর্যন্ত আসলাম হিসাব করতে করতে। এখন দেখো এই 7 বলবে 7 তার পরবর্তী ঘরে যেতে পারছে না, কারণ তার ইউনিক বা প্রতীক নাই। তখন সে তার পাশের ঘরকে বলবে তুমি 1 বাড়াও। পাশের ঘরে এখন 7, এই 7 বলবে আমার ইউনিক চিহ্ন বা প্রতীক নাই। তখন সে আবার তার সামনের ঘরে বলবে তুমি তোমার মান 1 বাড়াও। সে তার 1 বাড়াইয়া হবে 0 থেকে 1, আর এগুলো 0। এখন যদি এভাবে করে ধরে এবার গুনতে গুনতে সে এই 3টা 7 পর্যন্ত আসলো। এখন তারা কি করবে, এই 7 বলবে আমি পরবর্তী ঘরে যেতে পারছি না, পাশের ঘরে 1 বাড়াও। পাশের ঘরে বলবো আমি পারবো না, সে তার পাশের ঘরকে বলবে। এই পাশের ঘরে বলবে আমি পারবো না। তখন এই 7 বলবে তুমি তোমার পাশের ঘরের 1 বাড়াও। তাহলে পাশের ঘরে আছে কি 0, এই 0 যখন 1 বাড়াবে তখন এখানে আসবে 0 0 1। এটুকু বুঝছো? যদি তোমরা ডেসিমেলেরটাকে বুঝতে পারো তাহলে সবটুকু বোঝার কথা। এখন দেখো এটাকে যদি আমরা ঘর আকারে লিখে বোঝার চেষ্টা করি, খেয়াল করো এই ঘরের ধরো এটা এককের ঘর, এটা আমার 7, বুঝো এখানে আমার 8 8 1 এবং এখানে আমার 8 2, 3টা ঘর। আমাদের 3টা দিয়ে বোঝো। দেখো আমার এই 1 থেকে বা 0 থেকে 7 পর্যন্ত লেখার মতো ঘর এখানে আছে, কিন্তু আমি যখন 8-এ যাব, 8-এ যাওয়ার মতো ইউনিক চিহ্ন বা প্রতীক আমার কাছে নাই। তখন আমার পাশের ঘরে সাহায্য নিতে হয়েছে। এই দেখো আমার 8 থেকে এই 7 পর্যন্ত গণার ইউনিক চিহ্ন বা প্রতীক আমার আছে, কিন্তু আমার 8 লেখার মতো ইউনিক চিহ্ন বা প্রতীক নাই। তখন আমি কি করছি, আমার পাশের ঘরে সাহায্য নিছি। তাহলে পাশের ঘরের মান আমি 1 বাড়াইছি, 1 বাড়াইলে হয়েছে কত 10। এই 10 মানে এখানে বোঝায় আমার 8, এখানে 9, এটা 10। তাহলে পাশের ঘরে 1 দেয়া মানে কত দিয়েছি আমি এখানে 8 লিখছি। এখন খেয়াল করো এই ঘরে যদি আমি 1 লিখি তার মানে 8 × 1 8 লিখছি। আবার 77 এই পর্যন্ত আসছে, দেখো 7 7। তখন তারা তাদের পরবর্তী ঘরে যাওয়ার জন্য পাশের ঘরে 1-এর সাহায্য নিচ্ছে। মানে আমার যখন 3টা ঘর আসছে তখন এখানে 8 স্কয়ার, দেখো এখানে আমার 1 দেয়া মানে 8 স্কয়ার দিচ্ছে। এই ঘরের মান যখন দশমিকে ছিল একক, দশক, শতক, হাজার, এখানে ছিল শতকের মান। তাহলে আমি এখানে 1 লেখার মানে শতক লিখছিলাম, এখানে 1 লেখা মানে দশক লিখছিলাম। এখন এখানে 1 লেখা মানে আমি 8 স্কয়ার লিখছি, এখানে 1 লেখা মানে আমি 8 লিখছি, কারণ আমার সেকেন্ড ঘরের এটা সংখ্যা। এখানে দেখো দ্বিতীয় ঘরে আমার 1 লেখা মানে আমি এখানে 8 লিখছি, আর এখানে তৃতীয় ঘরে 1 লেখা মানে 8 স্কয়ার আমি লিখছি। বুঝছো? এখন খেয়াল করো যদি আমরা হেক্সাডেসিমেলে যাই, দেখো তোমাদের সবার একটাই বেসিক যে আমি পরবর্তী ঘরে কিভাবে যাব। যদি তোমরা এই পরবর্তী ঘরটা, কারণ এখানে 8 নাই, তাহলে আমার 8-এ যাইতে হলে পরবর্তী একটা ঘরে সাহায্য নিতে হবে। শূন্যের সাহায্য নেওয়ার জন্য আমি পরবর্তী শূন্যকে 1 বাড়াইলাম, আমার এখানে 8 আসলো। আবার দশমিকে আমরা কি করলাম, আমার 9 পর্যন্ত যাওয়ার লেখার চিহ্ন আছে,
কিন্তু আমি যখন 10 লিখতে যাব তখন আমার আর চিহ্ন না, তখন আমি পাশের ঘরে সাহায্য নিচ্ছি। আর হচ্ছে আমার কত 10। আর বাইনারিতে 0 এবং 1। এখন যখন সে 2 লিখতে যাবে তখন তার কাছে আর ইউনিক চিহ্ন বা প্রতীক নাই, তখন সে পাশের ঘরে সাহায্য নিল। পাশের ঘরকে বললো তুমি তোমার মান 1 বাড়াও, তাহলে 0 1 বাড়াই হলো 1, আর এখানে 1, এটার মান আমি 2। এতটুকু বেসিক যদি তুমি বুঝো তাহলেই হবে, আর লাগবে এতটুকু বুঝতে পারলেই হলো। বুঝছো? তাহলে আমাদের লাস্ট যেটুকু আছে আরেকটা সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল, এখানে ইউনিক চিহ্ন বা প্রতীক কয়টি আমাদের? 16টি। কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। দেখো F পর্যন্ত। তাহলে বলছিলাম কি, A মানে কি 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14 এবং F মানে 15। এখন দেখো আমি এই 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। তাহলে F মানে আমি এখানে 15, এখানে 14, এটা 13, এটা 12, এটা 11, এটা 10। তার মানে আমি 15 পর্যন্ত হিসাব করতে পারতেছি। এখন যখন আমি পরবর্তী 16 হিসাব করতে যাব, এই হেক্সাডেসিমেলের দ্বারা আমি কত হিসাব করতে যাব? 16। হেক্সাডেসিমেলের ভিত্তি আমাদের কত? 15। এই 16 ভিত্তি। এখন দেখো এখানে 16 পর্যন্ত আমি হিসাব করতে পারতেছি, কিন্তু যখন আমি পরবর্তী 15 পর্যন্ত হিসাব করার পর যখন আমি 16 পর্যন্ত যাব, তখন আর আমার কাছে ইউনিক চিহ্ন বা প্রতীক নাই। তখন আমি কি করব? এফ এর আগে আছে কি? 0। এই শূন্যটাকে আমি বলবো তুমি তোমার মান 1 বাড়াও, তাহলে 1 বাড়াবে। তাহলে তখন আবার এই পরবর্তীগুলো রিপিট 2 3 এরকম ডট ডট করে আস্তে আস্তে সে দ্বারা আসছে 1 F পর্যন্ত। 1 F। এখন F এখন বলবে আমি, সে তার পরবর্তী সংখ্যা যেতে পারছে না। দেখো তার পরবর্তী সংখ্যা যদি যায় তাহলে তার ইউনিক চিহ্ন বা প্রতীক আর নাই, তখন সে তার পাশের ঘরকে বলবে তুমি তোমার মান 1 বাড়াও। এই 1 কে তখন সে বলবে তুমি তোমার মান 1 বাড়াও, বাড়াইলো। তাহলে এটা হচ্ছে 2F। তাহলে এরকম করতে করতে সে আসলো এফ এবং এফ এ আসলো। এখন দেখো এফ এ আসলো, এখন সে বলবে তুমি তোমার পাশের মানটা বাড়াও, তখন সে বলবে আমি পারছি না, সে তার পাশের ঘরকে বলবে। এফ বলবে আমার পরবর্তী যাওয়ার কোনো ইউনিক চিহ্ন বা প্রতীক নাই, তখন সে বলবে তার পাশের ঘরকে বাড়াও, তখন এই 0 বাড়ায়া এখানে আসবে 1। পরবর্তী সংখ্যাগুলো রিপিট, এইভাবে করতে করতে তোমার পরবর্তী হিসাব। এখন দেখো এই এককের ঘর কয়টা? আমার 15টা পাইছি। তার মানে যখন আমি 16 লিখতে যাব তখন আমার সেকেন্ড ঘরের হিসাব আসছে। যখন আমি 16 লিখতে গেছি তখন আমার এই 16 সেকেন্ড ঘরের হিসাব আসছে। এখন এই বক্সটার কথা মনে করো, দেখো এখন এই ঘরে 1 লেখা মানে আমি 1 থেকে যে 16 পর্যন্ত আছে, এই এফ পর্যন্ত আছে, এই 0 থেকে আমি এফ পর্যন্ত এই এককের ঘরে লিখতে পারবো। যখনই আমি দশকের ঘরে যাব তখন আমার এখানে ভিত্তি যখন 16, এই 16 1, 16 2, আর এখানে 16 0। 0 মানে কি? কোনো কিছুর উপরে 0 মানে কি? তার মান 1।
এখন এখানে তো আমার এককের ঘর, এই সবগুলো আমার এককের ঘরে আছে। এখন যখন আমি দশকের ঘরে যাব, তার মানে এই দশকের ঘরে ওয়েটেজ কত, এখানে 16। দশকের ঘরে ওয়েটেজ কত, 16। এখন আমি এখানে 1 দিব, তার মানে এখানে আমি কত দিছি, 16 দিছি, কারণ এই ঘরে ওয়েট আছে আমার 16। এই ঘরটার যে মান বা পরিমাপ, এই পরিমাপটাই আমার এখানে 16। তখন আমি এই ঘরে যখন 1 দিলাম, তখন এটা আমার 16 হইলো। দেখো এই পর্যন্ত আমার 15 পর্যন্ত আমার এটা এককের ঘরে ছিল। যখনই আমার 16 লেখা দরকার, 15 পর্যন্ত তো আমি লিখতে পারতেছি, আমার হেক্সাডেসিমেলে 16 ভিত্তিক সংখ্যায় আমার 15 পর্যন্ত আছে। কিন্তু যখন আমি 16 যাচ্ছি, তখন আর আমার কাছে ইউনিক চিহ্ন বা প্রতীক নাই। তখন আমি তার পাশের ঘরের সাহায্য নিয়ে 16 লিখলাম। তার মানে যখন আমি সেকেন্ড ঘরে 1 দিলাম, তার মানে আমি এখানে 16 লিখলাম। সেকেন্ড ঘরে 1 দেওয়া মানে কি, আমি 16 লিখলাম। এবং দেখো এই এফ এর ক্ষেত্রে এফ এর পরবর্তী সংখ্যা যেতে চাচ্ছিল, কিন্তু সে পারলো না, তার আর ইউনিক চিহ্ন বা প্রতীক নাই, সে পাশের ঘরকে বলছে। এ পাশের ঘরে ছিল এফ, এফও বললো আমি পারবো না, সে তার পাশের ঘরে বাড়াই এলো, এখানে 1 দিল। পাশের ঘরে 0 ছিল, সে 1 বানাইলো, তখন সে তার পরবর্তী সংখ্যা যেতে পারছে। তার মানে এখানে পরবর্তী ঘরে যায়, আর এখানে আমি যদি 1 দিই 3 নাম্বার ঘরে, এটা আমার 3 নাম্বার ঘর হিসাব রাখো। এ পর্যন্ত আমাদের 2 নাম্বার ঘর পর্যন্ত ছিল। এখন যখন সে 3 নাম্বার ঘরে 1 দিল, তার মানে এখানে কত দিল, সে 16 স্কয়ার দিল। এই ঘরে ওয়েটেজ কত আমার, 16 স্কয়ার। তার মানে 3 নাম্বার ঘরে সে 1 দেওয়া মানে 16 স্কয়ার দিল। বুঝতে পারছো এতটুকু? এই ঘরে 1 দেওয়া মানে সে 16 স্কয়ার দিল, এই ঘরে 1 দেওয়া মানে সে 16 দিল, এবং এটাতে এককের ঘরে তার মান আছে। বুঝতে পারছো তোমাদের ওভারঅল যে বেসিকটুকু? শুধু কিছু না, কিভাবে তোমার পরবর্তী যে সংখ্যাটা আসছে, এই তোমার এককের ঘরে যে পরবর্তী যে সংখ্যা যাবা, ওইটাই তুমি হিসাব করবা যে এখানে আমার কত হিসাব করলাম। দশমিকের ক্ষেত্রে আমার এখানে 1 দেয়া মানে আমি 10 লিখলাম, বাইনারির ক্ষেত্রে এখানে 1 দেয়া মানে আমি 2 লিখলাম, এবং অক্টালের ক্ষেত্রে এখানে 1 দেয়া মানে আমি এখানে 8 লিখলাম। সেকেন্ড ঘরে 1 দেয়া মানে আমি এখানে 8 লিখলাম, আর এখানে সেকেন্ড ঘরে 1 দেয়া মানে এখানে আমি 16 পর্যন্ত লিখলাম। বুঝতে পারছো? এখন পর্যন্ত কার কার মাথা হ্যাং হয়ে গেছে বলো? কারণ হ্যাং হওয়ার মতো এখন পর্যন্ত কোনো কিছু আলোচনা করিনি, এগুলো তোমাদের বেসিক, অনেকে এইসব জিনিস জানো না। তো আজকের জন্য তোমাদের এই পর্যন্ত বেসিক বোঝানো হলো, এবং পরবর্তী ক্লাসে ভাই তোমাদের যে ভিত্তির হিসাব, যে ভিত্তির যে রূপান্তর গুলো, হেক্সাডেসিমেল থেকে দশমিক থেকে হেক্সাডেসিমেল থেকে তোমাদের দশমিক, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এই তোমাদের যে রূপান্তর গুলো আছে, পরবর্তী ক্লাসে রূপান্তর নিয়ে আলোচনা করি। এবং আজকের ক্লাসে যে বেসিকটুকু আছে, এগুলো তোমরা প্লিজ একটু নোট ডাউন করে রাখো, কারণ নোট করলে তোমার পরবর্তী যে অধ্যয়ন করতে সহজ হবে, তখন তোমার আর ক্লাস দেখা লাগবে না। তো ভালো থেকো, সুস্থ থেকো।